তো এই দিকটা হচ্ছে আমরা পজিটিভ দিক হিসেবে দেখবো। এবং একই সাথে আমরা যে 24শে জুলাই গণঅভ্যুত্থানে সেখানে কিন্তু ছাত্রদের খুব ভালো একটি ভূমিকা ছিল। তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় তাদের যে গণজাগরণ গড়ে উঠেছিল সেটাও কিন্তু একটা পজিটিভ স্পিরিট। সুতরাং আমরা আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের কিন্তু অনেক দায়িত্ব, তাদের সেই পড়াশোনার পাশাপাশিও আমাদের সেই দায়িত্ববোধ, সুনাগরিক হিসেবে আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং আমাদের যে নৈতিক শিক্ষা সেটিকেও আসলে আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা অনেক বড় কিছু হলাম, অনেক ভালো অফিসার হলাম, কিন্তু দেশের প্রতি আমার কোনো দেশপ্রেম নেই কিংবা দেশের প্রতি দায়িত্ববোধ নেই, তখন কিন্তু এটার কোনো মূল্যায়ন থাকবে না। তো আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে, আমাদের এখানে যারা উপস্থিত শিক্ষার্থীগণ আছেন তারা সকলে অতিথিদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো ভালোভাবে শুনেছে এবং নিজেদের জীবনে সেটি ভালোভাবে উপদেশগুলো মেনে চলবে এবং জীবন গঠনে আশা করি সেগুলো সহায়ক হবে। আজকে যে প্রকল্পটি, সে প্রকল্পের মোটা দাগে 3টি উদ্দেশ্য আছে। আমি যেটা মনে করি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধরে রাখা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়, বিশেষ করে প্রতিষ্ঠান ক্যাটাগরি, শিক্ষক ক্যাটাগরি এবং আজকে যেটা দেওয়া হচ্ছে সেটা শিক্ষার্থী ক্যাটাগরি। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের অনুদান পেয়েছে, শিক্ষক পেয়েছেন। এখন শিক্ষার্থী যারা কৃতি শিক্ষার্থী আছে তারা আজকে আমাদের প্রধান অতিথির মাধ্যমে সেই পুরস্কার গ্রহণ করবে। আমরা আমাদের জেলা শিক্ষা অফিসারের বক্তব্যে শুনেছি যে এসডিজি নামে একটা জিনিস আছে। জিনিসটা কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টি গোল আছে, তার মধ্যে অন্যতম একটি গোল হচ্ছে গুণগত শিক্ষা, যেটি 4 নম্বর গোল। 17টি গোলের মধ্যে 4 নম্বর গোল। সেই গোলটির অন্যতম 2টি প্যারামিটার আছে, একটি হচ্ছে ইনক্লুসিভনেস আর একটি হচ্ছে সাস্টেনেবিলিটি। তা আমার মনে হয় আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে, যদি এই 2টি বিষয়ের উপর আমরা গুরুত্ব দিতে পারি, আমরা কোনোভাবে শিক্ষা খাতে পিছিয়ে যাব না। ইনক্লুসিভনেস বিষয়টি হচ্ছে আমার ক্লাসে যে 30 জন হোক 40 জন হোক, প্রত্যেকটি শিক্ষার্থীকে সমানভাবে ইকুইটি এনশিওর করা। আমি যদি ইকুয়ালি চিন্তা করি তাহলে কি আমার গুণগত শিক্ষা এনশিওর হবে? হবে না। যেই শিক্ষার্থী পিছিয়ে আছে তাকে ইকুইটি এনশিওর করার জন্য যা যা করার দরকার তা করাটাই হচ্ছে ইনক্লুসিভনেস, সমানভাবে ইকুইটি এনশিওর করা। এই বিষয়টি আমার মনে হয় আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে, আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা এটা এনশিওর করবেন। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই কিন্তু আজকের এই গোলটি সাজানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে সাস্টেনেবিলিটি। আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিচ্ছি, প্রধান শিক্ষক হিসেবে নিচ্ছি, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিচ্ছি, জেলা প্রশাসক স্যার জেলা প্রশাসক হিসেবে নিচ্ছেন। কিন্তু আমাদের যে প্রোগ্রামগুলো আছে, যে আইডিয়াগুলো আছে, যে পলিসিগুলো আমরা নিচ্ছি, অনেক সময় সেগুলো সাস্টেইন করে না, আমরা টেকসই করতে পারি না। আজকে আমি এই প্রোগ্রামে কাজ করছি, তো আগামী বছর সেই প্রোগ্রামটি আমরা ছেড়ে দিচ্ছি, কোনো না কোনোভাবে সেখান থেকে খুব ন্যূনতম একটি আউটপুট নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। এই বিষয়টি যাতে না ঘটে, আমরা যে উদ্যোগগুলো নিব সেই উদ্যোগগুলো অবশ্যই সাস্টেইন হতে হবে। আমরা ক্লাসের যে নিয়ম শৃঙ্খলা, যে নিয়ম কানুন প্রধান শিক্ষক হিসেবে আমরা নিয়ে থাকি, সেগুলো যাতে করে প্রতি বছর সাস্টেইন করে। আমার যারা শিক্ষার্থী আছে শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শব্দটা কে কে শুনেছো তোমরা? কারো আইডিয়া আছে? বিষয়টি হচ্ছে জনমিতির সুফল। আমরা এখন এই ধরনের একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়ে যাচ্ছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে তরুণ সমাজ, যুব সমাজে সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো। আমাদের এখন 27%, 27.44% তরুণ সমাজ, 16 থেকে 25 বছর বয়স। এদের যে কর্মদীপ্ততা আছে, যে শক্তি আছে, সেই শক্তি আর অন্য কোনো বয়সের সেগমেন্টের অংশে পাওয়া যাবে না। এই সুযোগটাকে পৃথিবীর অনেক দেশ ভালোভাবে কাজে লাগিয়ে আজকে উন্নত দেশের কাতারে পৌঁছে গেছে। আমি যদি উদাহরণ হিসেবে দিই, জাপান, সিঙ্গাপুর, তাদের এই ধরনের একটি সুযোগ এসেছে। এটি কিন্তু দশকে দশকে আছে না, এটি প্রতি শতাব্দীতে একবার আসতে পারে। তো সেই ধরনের একটি সুযোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা যদি এই বিষয়টি অনুধাবন করতে পারি, আমাদের এই তরুণ সমাজ, আমরা যারা উপস্থিত আছে, আমাদের সামনে যারা আছে, তারা যদি বিষয়টি অনুধাবন করতে পারে, নিজের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি সর্বোচ্চ ব্যবহারটুকু যদি করা যায়, আমরাও একদিন খুব অচিরে আমরা উন্নত দেশের কাতারে আসীন হতে পারব। আমি বেশ কিছুদিন আমার জাপানে থাকার অভিজ্ঞতা হয়েছে। সেখানে আমি দেখেছি প্রাথমিক শিক্ষাকে সেখানকার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং সেখানে অবকাঠামো থেকে উন্নয়ন থেকে শুরু করে কর্মমুখী শিক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের যে সহ পাঠ্যক্রমিক যে কার্যক্রম আছে সেগুলোর প্রতি মনোযোগী হব। আমাদের জেলা প্রশাসক স্যার অত্যন্ত শিক্ষা বান্ধব একজন কর্মকর্তা, উনি আসার পর থেকে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে আমাদের এখানে একটা দেয়ালিকা উৎসব হয়েছে, কেউ কি অংশগ্রহণ করেছো এখানে যারা আছে? দেয়ালিকা উৎসব হয়েছে, বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, আরেকটি বিতর্ক প্রতিযোগিতা এখন চলছে, সেটির হয়তো সমাপনী অনুষ্ঠানটি এই মিলনায়তনেই হবে। তাছাড়া আমরা বিভিন্ন ইউনিয়নে স্যারের উদ্যোগের মাধ্যমে লাইব্রেরি করে দিয়েছি। কেউ কি আমাদের আসলে শিক্ষার উদ্দেশ্য শুধু জিপিএ 5 আর বছর বছর পাস করে যাওয়া না। শিক্ষা তখনই সার্থকতা পায় যখন শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পর্ক, দেশপ্রেমিক নীতিবান নাগরিক গড়ে ওঠে, তখনই শিক্ষার সার্থকতা। শুধু জিপিএ 5 পেলাম, বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে ভর্তি হইলাম, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পাস করে ভালো চাকরি পেয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে গেলাম, এই শিক্ষা সাথে সম্পর্ক রেখে কোনো লাভ নেই। কারণ আমাদের কথা আছে না, বিদ্যার সাথে ওই যে কি একটা বাপ সম্প্রসারণ আছে, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। এই যে বিষয়টা আমাদেরকে এখন ভাবতে হবে, সময় এসেছে, স্বাধীনতা 54 বছর পেরিয়ে গেছে, আমাদের দেশটা কিন্তু সেইভাবে এগিয়ে আসতে পারে। বর্তমান আপনারা দেখেছেন জুলাইয়ের যেই ছাত্রদের যে ভূমিকা, আমরা আশা রাখি নিকট ভবিষ্যতে আমাদের দেশে পরিবর্তন আসবে এবং সব জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে। এই ধারাবাহিকতাই সরকার শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকেন। এই প্রকল্পগুলির উদ্দেশ্য একটাই, শিক্ষার মানসম্মত অর্থাৎ গুণগত মান উন্নয়ন করা। এটা হলো শিক্ষার মেন উদ্দেশ্য। বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মানসম্মত মাধ্যমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এসিডিপি নামে একটা প্রজেক্ট দাঁড় করেছিলেন। এসিডিপি মানে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, যার বাস্তবায়ন কাল ছিল 18-19, এটা তারপরে বৃদ্ধি পেয়ে 22-23। পরবর্তীতে এর সফল বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচির মেয়াদ 2025-এর জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 20,300 সাধারণ স্কুল, 9,400 মাদ্রাসা এবং 1,190টি ভোকেশনাল ইউনিট সহ সাধারণ স্কুলের 3,57,000 শিক্ষক এবং 13 মিলিয়নের অধিক শিক্ষার্থী সুবিধাপ্রাপ্ত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এই প্রজেক্টের মাধ্যমে। অর্থাৎ কেউ বাদ যাবে না শিক্ষা ক্ষেত্রে। কারণ উদ্দেশ্যগুলির মধ্যে ছিল কি, মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ করা এবং তাদেরকে ধরে রাখা। জোরে পড়লে হবে না। যেমন আমাদের কিন্তু একটা বিরাট সমস্যা, আমার কিছু অবজারভেশন আছে, যখন প্রাথমিকে সমাপনী পরীক্ষা হইতো তখন দেখা যেত সমাপনীত পরীক্ষা দেয় 28 লাখ। এই 28 লাখে যখন এসএসসিতে আসে তখন তা আসে 22 লাখ বা 23 লাখে, তাহলে কিন্তু এখানে আমার 5 লাখ জড়ে গেল। আবার যখন তারা এইচএসসিতে আসে তখন দেখা যায় 15 লাখ 10 লাখ, এখানে কিন্তু 10 লাখ জড়ে যায়, 5 লাখ জড়ে যায়। তো এই যে বিষয়টা, এটা সরকারের উপলব্ধি হয়েছে। এবং আপনারা অনেকেই বলেন স্কুলে যখন আমরা ভিজিটে যাই, স্যার 9-10-এ গেলেই শিক্ষার্থী জড়ে যায়, ছেলে মেয়েদের জড়ে যায়। মেয়েদের দিয়ে ক্লাস, মাদ্রাসায় যায় মেয়ের সংখ্যা বেশি, স্কুলে যায় মেয়ের সংখ্যা বেশি। আপনারাই বলেন যে ছেলেরা তো স্কুলে আসেন, আসলে ছেলেরা জোরে পড়ছে। তো এই প্রজেক্টের অন্যতম আরেকটা উদ্দেশ্য যে মাধ্যমিক শিক্ষার্থী সর্বোচ্চ অংশগ্রহণ করাইতে হবে এবং তাদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখতে হবে। আরেকটা উদ্দেশ্য পরিচালনা, ব্যবস্থাপনা এবং পরিচালন পদ্ধতি শক্তিশালীকরণ। আমাদের যেখানে ঘাটতি আছে, অনেক গলত আছে, আজকে দেখেন আপনারা অনেকেই বলেন ম্যানেজিং কমিটি দ্বারা আপনারা অনেকেই আক্রান্ত, অনেক প্রধান শিক্ষক আমাদের কাছে অনেক দুঃখ করে, অনেক কষ্ট করে, অনেক কেস আছে, অনেকে সাসপেন্ড আছে, অনেকে শোকজ খাচ্ছেন বিভিন্নভাবে ম্যানেজার। এটা আপনারা ইদানিং লক্ষ্য করে থাকবেন, ম্যানেজিং কমিটি সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দেওয়ার জন্য
চিন্তা করতেছেন, এবং এটার নীতিমালা শীঘ্রই প্রকাশিত, যে কারণে আপনারা কিন্তু এখন নিয়মিত কমিটি গঠন করতে পারতেছেন না, এডহকের মাধ্যমে চলছে। মাদ্রাসায় কিছু নিয়মিত কমিটি গঠন হচ্ছে, কিন্তু স্কুলে কিন্তু নির্দেশনা নাই। সরকার এটা নিয়ে কাজ করতেছে, কারণ এখানে যদি শিক্ষিত লোক না আসে, কারণ আমাদের স্কুল কলেজগুলিতে এখন সব অনার্স মাস্টার্সধারী শিক্ষক। এবং 2022-23 শিক্ষাবর্ষে বা অর্থ বছরে এই স্কিমের আওতায় আমার বিদ্যালয়টি 5 লক্ষ টাকার অনুদান পেয়েছিল, এবং সেই অনুদান শিক্ষক এবং বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা বিতরণ করেছিলাম। এই 2 জন শিক্ষার্থী এর বাইরে তারা নাম্বারের ভিত্তিতে মূল্যায়িত হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে আজকে এখানে আসা। আমি এরা অনুপ্রাণিত হবে এটি নিঃসন্দেহে বলার কিছু নেই, এবং এরা ভবিষ্যতে আরও ভালো করবে। তবে এই পুরস্কারটা যদি যথাসময় দেওয়া যেত, তাহলে অধ্যয়নরত যারা আছে তারাও আরও অনুপ্রাণিত হতে পারত। এবং এখানে যারা আজকের এই পুরস্কার নিচ্ছে, এদের ছোট ভাইরা বা অধ্যয়নরত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা যদি এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তারা জানে, তাহলে তারাও ভবিষ্যতে এর কৃতিত্ব বহন করতে পারবে, এবং এটি একটা ইতিবাচক দিক, এটি বলার অবকাশ থাকে না। 300 বছর পূর্বে উনি একটা কথা বলেছেন যে ভার্চু কামস ফ্রম নলেজ, ইভিল কামস ফ্রম ইগনোরেন্স, এভরিবডি শুড অ্যাকোয়ার নলেজ। এটা হচ্ছে এমন যে ভার্চু ভালো জিনিস পুণ্য আসে জ্ঞান থেকে, আর মন্দ খারাপ জিনিস আছে অজ্ঞতা থেকে। সুতরাং প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা প্রয়োজন। ঠিক একই আমাদের আল কোরআন এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে সূরা আল আলাকের যে প্রথম 5টা আয়াত, ওখানে বলেছে যে ইকরা বিসমি রব্বি কাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো এই এখনো কি বলছে, ইকরা পড়ো। তো পড়ো মানে কি? জ্ঞান অর্জন করো, তাই না? পড়ো, জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করো। সর্বশেষ যেটা চাইনিজ দার্শনিক, আমার কাছে এই ওনার বক্তব্যটাই সবচেয়ে বেশি আমার লাগছে, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে দি প্রসেস অফ পাসিং নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালুস, 3টা জিনিসের কথা বলা হয়েছে। এর আগে বলছে শুধু নলেজ, আর এখানে বলছে নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালুস টু দ্য নেক্সট জেনারেশন ফর সার্ভাইভাল অ্যান্ড ডেভেলপিং অফ এ সোসাইটি ইজ কল্ড এডুকেশন। মানে শিক্ষা হচ্ছে ওইটাই যে একজন শিক্ষার্থীকে যদি আমরা জ্ঞানে, দক্ষতা এবং নৈতিকতায় পরিপূর্ণ করে সমাজ এবং সময়ের চাহিদা নিরিখে ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তুলতে পারি, সেটাই হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার জন্যই কিন্তু আমাদের এই যে শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প নিয়ে থাকে। এমনই একটি প্রকল্প হচ্ছে আজকের যে প্রকল্পটা PBGSI। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে, একটা শিক্ষককে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদানের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমরা আজকে যারা স্টাইল পাচ্ছে তারা হইল 22 এবং 23-এর। সেই জন্য আমাদের অনেক শিক্ষার্থী অনেকে হয়তো এখন ইউনিভার্সিটিতে বা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতেছে, তারা অনেকে আসতে পারে নাই। ঠিক তদ্রূপ এর আগে আমরা যারা নাকি প্রতিষ্ঠানকে আমরা শেষ করেছি তাদেরকে আমরা 5 লক্ষ টাকা করে দিয়েছি। তারপরে শ্রেণী শিক্ষককে 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আজকে যারা 10ম শ্রেণীর তারা পাচ্ছে 10,000 করে একটা সনদ এবং একটা ক্রেস্ট, আর যারা ইন্টারমিডিয়েট তারা পাবে 25,000 টাকা একটা সনদ এবং একটা ক্রেস্ট। এবং এদের যে নির্বাচনটা, এই নির্বাচনটা কিন্তু আমরা করিনি, এটা অনলাইনে করা হয়েছে। বোর্ডগুলি অনলাইনে যারা আমাদের এই লক্ষ্মীপুর সদর উপজেলায় বেস্ট, তাদেরকে এইভাবে আমাদের 25 জন, এখানে 35 জন নির্বাচন করা হয়েছে। তো তোমরা, আমি আশা করি যে তোমরা হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান যে তোমরা শুধু তোমাদের সরকার ক্রেস্ট, তারপর হচ্ছে সনদ, ক্লাস হলো
স্টাইপেন্ড দিয়ে তোমাদেরকে সম্মানিত করে নেই। আজকে আমাদের এই লক্ষ্মীপুর জেলার যে সর্বোচ্চ ফোরাম, তারা তাদের মাধ্যমে তোমরা এই যে সনদ এবং টেস্টটা নিতে পারতেছো, সেই জন্য আমি মনে করি যে এটা তোমাদের সবচেয়ে বড় অর্জন। কারণ আমরাও তোমার আমাদের ফুলের উপস্থিত নেই। পরীক্ষার্থীদের অতিথিদেরকে পুষ্পস্তবক অর্পণ করেছিল আছে। যারা উপস্থিত আছে সবাই আসো। আতুল ফেরদাউস দোলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী, সুরবি রাদিয়াল্লাহু তাআলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী নাজমা আক্তার। আমরা